ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো FMEA মেথড। বিষয়টা আমি যদি একটু বলি যে কোনো একটা ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ইনসিডেন্ট কেন হয় তার একটি প্রক্রিয়া আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের প্রবলেম সলভিং মেথড। তো বিভিন্ন মেথড আছে প্রবলেম সলভ করার। আপনার ব্রেনস্টর্মিং আছে, ফিশবোন ডায়াগ্রাম আছে, হোয়াই মেথোডোলজি আছে। তো যাই হোক, তো এই বিষয়টি অর্থাৎ মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালিসিস ভালো করে বোঝার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো যেমনটা বলতেছিলাম, আজকে আলোচনা করব FMEA বা ফেইলার মুড ইফেক্টিভ অ্যানালাইসিস। তো এটি বেশ কয়েক প্রকার আছে, যেমন ডিজাইন FMEA, প্রসেস FMEA, ফাংশনাল FMEA বা সিস্টেম FMEA, সফটওয়্যার FMEA। তো এগুলো যদি আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে আলোচনা করতে যাই তাহলে 4টি ভিডিও লাগবে। তো ওদিকে আর আমি গেলাম না। আজকে মূলত আলোচনা করব FMEA বা ফেইলার মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালিসিস বিষয়টা কি, এর কয়টি স্টেপস আছে, কিভাবে ফেইলার মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালিসিস করতে হয়, এবং একটি এক্সাম্পল দেখতে পাবেন। একটি এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিব কিভাবে ফেইলার মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালিসিস ক্যালকুলেট করতে হয়। মূল আলোচনাটা যাবার আগে আমাদের জানা দরকার FMEA আসলে বিষয়টা কি। ফেইলার মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালিসিস অর্থাৎ এখানে অনেকগুলো কথা লেখা আছে, সে কথাগুলোর বাংলা হলো যে এটি একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ মেনটেন করে আমরা কোনো একটি ঘটনা যদি ঘটে বা অকারেন্স হয়, সেটা আমরা কেন ফেল করে সেই ফেলের বিষয়টি আমরা জানতে পারি। কিভাবে এটি ফেল করলো, কেন ফেল করলো, কোথায় ফেল করলো, কোথায় হলো, এ টু জেড আমরা জানতে পারি। এখানে একটা কথা বলে রাখা দরকার যে FMEA-তে কিন্তু একটা রিস্ক প্রায়োরিটি নাম্বার থাকে। আবার অপরদিকে আপনারা যখন আপনার এই যেই প্যারেটো প্রিন্সিপালস দিয়ে আপনারা যখন রুট কজ করবেন, তারপর আপনার এই ফিশবোন ডায়াগ্রাম দিয়ে যখন আপনারা রুট কজ করবেন, তখন কিন্তু আপনারা রিস্ক প্রায়োরিটি নাম্বার পাবেন না। ঠিক আছে? তো এটাই হচ্ছে এটার লিমিটেশন। আর ফেইলার মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিসে কিন্তু আমরা এটা রিস্ক প্রায়োরিটি নাম্বার পাবো। এই যে রিস্ক প্রায়োরিটি নাম্বার পাবো, ঠিক আছে? এটাই সুবিধা। এটি একটি হাই লেভেলের মেথড পটেনশিয়াল কজ বের করার জন্য কোনো একটি অকারেন্স হওয়ার পিছনে। তো যাই হোক, যেটি বলতেছিলাম, এটি আমরা ব্যবহার করতে পারি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে, হেলথ কেয়ার, অটোমেটিভ, অ্যারোস্পেস এবং নন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আমরা ব্যবহার করতে পারি। তো এবার আমরা আমাদের বুঝতে হবে আসলে আন্ডারস্ট্যান্ডিং FMEA। প্রথমে কি আছে? আইডেন্টিফাই কম্পোনেন্টস অর প্রসেস। এ কথা দ্বারা কি বোঝায়? আপনি যখন কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কাজ করেন, তখন আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন বা কাজ করেন, সেখানে কিন্তু প্রসেস আছে। সেই প্রসেসে আপনি কি করবেন? আইডেন্টিফাই করবেন, চিহ্নিত করবেন কোনো একটা কম্পোনেন্টস, সাবসিস্টেমস অর প্রসেস টু বি অ্যানালাইজড। আমি কিন্তু এখন FMEA কীভাবে করতে হয় তার ধারাবাহিক আলোচনায় আসছি। তো যা হোক, প্রথমে আমার কী করতে হবে? আইডেন্টিফাই কম্পোনেন্টস অর প্রসেস। আমি যে প্রসেসে কাজ করব সেটাকে আমাকে প্রথমে প্রসেসটাকে সিলেক্ট করতে হবে। 2 নম্বরে আছে ফেইলার মুড, অর্থাৎ ফর ইচ কম্পোনেন্ট অর প্রসেস ব্রেইনস্টর্মিং পটেনশিয়াল ফেইলার মুডস। অর্থাৎ এই যে আপনি একটি প্রসেস, আমি যেহেতু গার্মেন্টসে আছি, আমি গার্মেন্টসের একটু উদাহরণ দিয়ে কথা বলি। যেমন আমার একটি প্রসেসে ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে, তাহলে আমি প্রসেসটি আইডেন্টিফাই করলাম। প্রসেসটা হলো, মনে করেন যে ইনসিমে আমার স্কিপ স্টেজ পড়তেছে। আচ্ছা, তাহলে এবার আমার এই যে ফর ইচ কম্পোনেন্ট, ওই কম্পোনেন্টে আমার কী করতে হবে? ওই প্রসেসে আমাকে যেতে হবে, এই যে কম্পোনেন্ট অর প্রসেস যেতে হবে, এবং আমাকে ব্রেইনস্টর্মিং পটেনশিয়াল ফেইলার মুড আমাকে চিন্তা করে দেখতে হবে যে আসলে কেন এখানে এই স্কিপ পড়তে। এই যে ইন্ডিভিজুয়ালি আমি আপনার হলো এই যে ফিশবোন ডায়াগ্রাম,
তারপর আপনার হলো এই এই প্যারিটি অ্যানালিসিস কিন্তু আলোচনা করছি, এগুলোর হোয়াই মেথডোলজি আলোচনা করছি, ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি, ওগুলো আপনারা দেখে নিন। ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, আপনাদের উপকার আসবে। তো যাই হোক, যেটি বলতেছিলাম, তা আমি এই প্যারিটি অ্যানালিসিস হোয়াই মেথডোলজি বা ব্রেনস্টর্মিং করে বা ফিশবোন ডায়াগ্রাম করে আমি পটেনশিয়াল কজ খুঁজে পেলাম যে কেন আমার এই প্রসেসে স্কিপ করতেছে। বিষয়টা ক্লিয়ার। এবার আসি অ্যাসেস ফেলিওর ইফেক্ট। ইফেক্টটা বলতে কী বোঝায়? যেমন আপনার একটা প্রতিষ্ঠানে 1000 মানুষ চাকরি করে, সেখান থেকে যদি কোনো একটা 2-4 জন লোক চলে যায়, কোনো ইফেক্ট করবে না। যদি কোনো একটা ডিপার্টমেন্টের প্রধান চলে যায়, সেই ডিপার্টমেন্টে যদি কোনো তার সহকারী না থাকে, তাহলে কিন্তু ওই ডিপার্টমেন্টের কিন্তু একটা ইফেক্ট করবে। কথাটা ভালো করে লক্ষ্য করুন। আরও একটা উদাহরণ দিই, যেমন আপনার ইন্সপেকশনে ফেল পড়লো, মানে লিড টাইম নাই, ধরেন আজকে ইন্সপেকশনে ফেল পড়লো, আজকেই এই শিপ আউট হওয়ার লাস্ট ডেট, অর্থাৎ আজকে যে ফেল পড়লে কী হলো, যে এটা এয়ার হয়ে গেল। তো এয়ারের বিল তো দেখা গেছে গুডসের থেকে দাম বেশি, তখন তো এই গুডসটা এয়ারেতে মালিক পক্ষ পাঠাবে না, কী করবে, তখন এটা লোকালে সেল করে দিবে। ইফেক্টটা বুঝতে পারতেছেন? যে একটা প্রতিষ্ঠানে ধরেন 1000 লোক চাকরি করে, সেখান থেকে 5 জন লোক চলে কিন্তু কিছু হবে না। কিন্তু যদি আপনার গুডসটা এয়ার হয়ে যায়, তখন কিন্তু এটা ইফেক্টটা বড় ধরনের পড়ে। এটাই হলো ইফেক্ট। আরেকটু উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হলো যে ধরেন কোম্পানিতে আগুন লাগছে, আগুন লাগার পরে কিন্তু কোম্পানি বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে, তার ইফেক্টটা কীরকম? বড় ধরনের ইফেক্ট। এটাই হলো ইফেক্ট। এই জন্য বলা হয় ফেলিয়ার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস, যে ফেলের পরে কতটুকু ইফেক্ট করতেছে কোম্পানিতে, এটাই হলো ফেলিয়ার মোড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসছি, অ্যাসাইন সেভিরিটি র্যাঙ্কিং। ক্যালকুলেট করার সময় কিন্তু আমাদেরকে আরপিএন নাম্বার, অর্থাৎ রিস্ক প্রায়োরিটি নাম্বার, যে নাম্বারটা সবচেয়ে বেশি সেটাই হলো আমাদের রিস্ক প্রায়োরিটি নাম্বার, অর্থাৎ ওইটাই নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমরা একটু আলোচনা করে দেখি যে অ্যাসাইন সেভিরিটি র্যাঙ্কিং। তো আমাদের কী করতে হবে? র্যাঙ্ক ইজ ফেলিয়ার মোড অ্যাকর্ডিং টু ইটস সেভিরিটি। সেভিরিটি মনে হয় বুঝতে পারছি, সিভিয়ার অবস্থা, যেমন যে আমাদের কোভিড হয়েছিল, যে মানুষের সিভিয়ার অবস্থায় গেছে, এরকম একটা বিষয়। তো এখানে এটার স্কেল হলো 1 থেকে 10, অর্থাৎ 1 হলো কম আর 10 হলো বেশি। এইভাবে চিন্তা করবেন যে যদি এটা কিন্তু আপনি দিবেন, আপনার দেওয়ার সময় যদি এটা ভুল করে দেন, যেটার মধ্যে 10 দেওয়া দরকার সেটার মধ্যে আপনি 2 দিলেন, আবার যেটার মধ্যে আপনার 5 দেওয়া দরকার সেটার মধ্যে আপনি 10 দিলেন, তাহলে কিন্তু রেজাল্টটা ঠিক আসবে না। তো এটা দেওয়ার সময় আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে দিতে হবে, খুব চিন্তা করে দিতে হবে। যাই হোক, এটা গেল সেভিরিটি র্যাঙ্কিং। তারপরে আইডেন্টিফাই কজ অফ ফেলর। আমাকে কী করতে হবে? এখন আইডেন্টিফাই করতে হবে ফেলরের মোডটা কী, কেন ফেল করেছিল, পটেনশিয়াল কজটা কী, মূলত কোন কারণে এটা ফেল করেছিল, এটা আইডেন্টিফাই করলেন। তারপরে 6 নম্বর আছে অ্যাসাইন অকারেন্স র্যাঙ্কিং। অকারেন্স মানে কয়বার ঘটনাটা ঘটছে। এভালুয়েট দ্য লাইকহুড অফ ইস ফেলিয়ার মোড অকারেন্স, র্যাঙ্ক দেম বেসড অন হিস্টোরিক্যাল ডাটা। ওই যে আমি যে প্যারিটো অ্যানালাইসিস করছি, তারপরে ফিশবোন ডায়াগ্রাম দিয়ে অ্যানালাইসিস করছি বা হোয়াই মেথডোলজি অ্যানালাইসিস করছি, সেটার ভিত্তিতে আমাকে কী করতে হবে? একটা সিদ্ধান্ত নিতে হবে যে অকারেন্স বেসড অন ডাটা ইজ হিস্টোরিক্যাল ডাটা অ্যান্ড এক্সপার্ট জাজমেন্ট। ওই যে বলছিলাম যে আপনাকে কিন্তু চিন্তা করে জাজ দিতে হবে, আর আদার রেলিভেন্ট ফ্যাক্টর। আর এছাড়াও যদি আর কোনো কারণে থাকে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এগেইন টাইপিক্যালি অন স্কেল ফ্রম 1 to 10। আর এখানে আপনি যে এই যে কজগুলো খুঁজে পেলেন, পটেনশিয়াল কজগুলো যে আপনি খুঁজে পেলেন, তখন কিন্তু এখানেও আপনাকে রিস্ক নাম্বার দিতে হবে, 1 থেকে 10 দিতে হবে, যে মূলত কোন কারণে এটা ফেল করতে পারে। এখানেও কিন্তু আপনাকে অবশ্যই খুব চিন্তা করে নাম্বারটা দিতে হবে। আপনি যদি নাম্বারটা ভালো করে না দেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না। তো আসলে এত কিছুর দরকার পড়ে না, যদি ব্রেইনস্টর্মিং সেশনটা যদি ভালো করে করা যায়, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। যাই হোক, তো এবার আবার কী করবো? 7 নম্বরে আইডেন্টিফাই কারেন্ট কন্ট্রোলস, অ্যাসেস দ্য এক্সিস্টিং কন্ট্রোল অর সেফগার্ড ইন প্লেস টু প্রিভেন্ট অর ডিটেক্ট দ্য ফেলিয়ার মোড। এখন আমার কী করতে হবে? বর্তমান কী অবস্থায় আছে, বর্তমানে এই প্রসেসটা বা সিস্টেমটা কী অবস্থায় আছে, এটা আমাকে অ্যাসেস করতে হবে। এবার আমাদের কী করতে হবে? যে দেখাইছিলাম যে স্কেল 1 থেকে 3টে জিনিসের উপর আমাদের করতে হয়, যে সেভিরিটি, তারপর আপনার অকারেন্স আর ডিটেকশন। এই কথা 3টা মনে রাখবেন, সেভিরিটি, অকারেন্স, ডিটেকশন।
মানে আপনি সেভারিটি কোন অবস্থায় আপনি স্কেল করলেন, তারপরে অকারেন্স কয়বার ঘটলো, ডিটেকশন আপনি ডিটেক্ট করলেন, এটার আপনাকে নাম্বার দিতে হবে, অর্থাৎ স্কেল অফ ডিটেকশন। এই যে অ্যাসাইন ডিটেকশন র্যাঙ্কিং, ইভ্যালুয়েট দ্য লাইকহুড অফ ডিটেক্টিং দ্য ফেলিয়ার মোড বিফোর ইট কজ হার্ম, র্যাঙ্ক দেম অন এ স্কেল ফ্রম 1 to 10 উইথ হায়ার নাম্বার ইন্ডিকেটিং দ্য লোয়ার ডিটেক্টিবিলিটি। হায়ার নাম্বার 1 to 10 উইথ হায়ার নাম্বার ডিটেক্টিং দ্য লোয়ার ডিটেক্টিবিলিটি। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট রিস্ক প্রায়োরিটি নাম্বার। রিস্ক প্রায়োরিটি নাম্বারের সূত্রটা হলো যে মাল্টিপ্লাই সেভিরিটি, যেটাকে বলছিলাম সেভিয়ার, যেটা সেভিরিটি, অকারেন্স আর ডিটেকশন, এই তিনটা দিয়ে গুণ করতে হয়। এই তিনটার তো নাম্বার আমার আগেই এই বসানো আছে, একটু পরে আমরা দেখব এক্সাম্পলে গেলে। ক্যালকুলেট রিস্ক প্রায়োরিটি নাম্বার ফর ইস ফেলিয়ার মোড, আরপিএন ইকুয়াল সেভিরিটি, অকারেন্স অ্যান্ড ডিটেকশন। পিরিয়ডাইজ করতে হবে, অর্থাৎ আমাকে ফোকাস করতে হবে কোন যে সবচেয়ে বেশি নাম্বারটা পেলাম সেখানে আমার কী করতে হবে, ফোকাস করতে হবে, সেখানে আমাকে কাজ করতে হবে। সেটা এখানে বলা হচ্ছে যে ফোকাস অন ফেলিয়ার মোড উইথ দ্য হাইস্ট আরপিএন ভ্যালু। একটু আগে যেটা বলতেছিলাম যে সবচেয়ে যে বেশি নাম্বারটা আপনার আসবে ক্যালকুলেশনে, সেটা নিয়ে কাজ করতে হবে, এবং সেটার কি লুজ কানেকশন, এই যে লুজ কানেকশন সেখানে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য বলছে ফোকাস অন ফেলিয়ার মোড উইথ হাইস্ট আরপিএন ভ্যালুস মিটিগেশন অ্যাকশন, দিস কুড ইনক্লুড ডিজাইন চেঞ্জেস, প্রসেস ইমপ্রুভমেন্ট, এডিশনাল কন্ট্রোল অ্যান্ড মনিটরিং মেজার্স। এটা আমরা কী করতে পারি, ডিজাইন চেঞ্জ করতে পারি, তার প্রসেস ইমপ্রুভমেন্ট করতে পারি, অ্যাডিশনাল কন্ট্রোল, আমাদের আরও কিছু অ্যাডিশনাল কাজ করা লাগতে পারে, এবং মনিটরিং করার মাধ্যমে আমরা ওই প্রসেসটাকে ইমপ্রুভ করতে পারি। ইমপ্লিমেন্ট অ্যান্ড মনিটর, অর্থাৎ আমাকে কী করতে হবে, এই প্রসেসটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে কোনো একটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, অথবা অ্যাকশন আপনার প্রসেস ইমপ্রুভমেন্ট করতে হবে, মনিটরিং বাড়াতে হবে। তারপরে ইফেক্টিভনেস অফ চেঞ্জেস রেজেস FMEA পিরিয়ডিক্যালি আফটার সিগনিফিক্যান্ট মডিফিকেশন অফ দ্য সিস্টেম প্রসেস। এটা হলো কনক্লুশন বোঝাচ্ছে যে আপনি কি প্রসেসটাকে ঠিক রাখতে চাইলে আপনাকে মনিটরিং বাড়াইতে পারেন, প্রসেস ইমপ্রুভমেন্ট করতে পারেন, তারপরে আপনি মেথড চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। যাই হোক, এবার আমরা একটা এক্সাম্পলে দেখব। এক্সাম্পলটা দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হলো, লেটস কনসিডার এক্সাম্পল FMEA ইন দ্য কন্টেক্সট অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে ইলেকট্রনিক কোম্পানি, স্পেশালি ইন অ্যাসেম্বলি ইন স্মার্টফোন, ইলেকট্রনিক কোম্পানি তারা কি করে, স্মার্টফোন তৈরি করে। এই স্মার্টফোন দিয়ে একটা এক্সাম্পল আনার চেষ্টা করেছি। আমি এখানে একটা গার্মেন্টসের প্রসেস আনতে পারতাম। আইডেন্টিফাই কম্পোনেন্টস অর প্রসেস, অ্যাসেম্বলি প্রসেস অর স্মার্টফোন, আইডেন্টিফাই ফেলিয়ার মোড। আমরা কী করলাম, ওই যে দেখেন 1 নম্বরে আছে, এখানে আসছে যে 1 নম্বরে আইডেন্টিফাই কম্পোনেন্ট অর প্রসেস। এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আপনার প্রসেস মেনটেন করে আমি এটা করা হয়েছে। তো আইডেন্টিফাই করলেন, তারপরে অ্যাসেম্বলি প্রসেস অর স্মার্টফোন, আপনি কোনো একটা প্রসেসকে আপনি আইডেন্টিফাই করলেন, তারপরে আইডেন্টিফাই ফেলিয়ার মোড, আপনি এখন ব্রেন স্ট্রিমিং করে কী করলেন, আইডেন্টিফাই করলেন যে ফেলিয়ার মোডটা কী ছিল, লুজ কানেকশন পাইছেন আপনি, তারপরে ডিফেক্টিভ ব্যাটারি ইনস্টলেশন, অর্থাৎ ব্যাটারিটা ছিল সেটা ত্রুটিপূর্ণ ব্যাটারি ছিল, আর ইনকারেক্ট সফটওয়্যার, যে আমরা যে স্মার্টফোনে যে সফটওয়্যার ইনস্টল করি এটা ইনকারেক্ট সফটওয়্যার ইনস্টল ছিল। আপনি আইডেন্টিফাই করছেন। প্রসেসটা হলো অ্যাসেম্বলি প্রসেস আর স্মার্টফোন, অ্যাসেম্বলি প্রসেসে গেছেন আপনি। তারপর আপনি কী করছেন, আইডেন্টিফাই করলেন ফেলিয়ার মোড, ফেল যে পড়ছে সেটার কী কারণে ফেল পড়লো সেগুলো আপনাকে করলেন। আপনি 3টা বিষয় আপনি পেয়ে গেছেন, যে অ্যানালাইসিস করে বা ব্রেন স্ট্রিমিং সেশন করে আপনি 3টা বিষয় পাইছেন, যে 3টি বিষয়ের কারণে আপনার এই ফোনটা আপনার কনজিউমারের কাছে প্রবলেম হচ্ছে বা সেল কমে গেছে। আচ্ছা, অ্যাসেস ফেলিয়ার ইফেক্ট। এবার এই যে আপনি আইডেন্টিফাই করলেন প্রসেস, তারপরে আইডেন্টিফাই করলেন কী কারণে এটা ফেল পড়লো, তাই না? তারপরে এবার অ্যাসেস ফেলিয়ার ইফেক্টটা চিন্তা করলেন, যে ইফেক্ট, এই যে ফেল পড়ছে ইফেক্টটা কেমন। ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 1000 লোক কাজ করতেন, 5 জন লোক চলে গেলে কিছু হয় না, কিন্তু যদি আগুন ধরে বা মালটা ফেল হয়, এয়ার হয়ে যায়, তখন কিন্তু ইফেক্ট পড়ে। সেই বিষয়টা পটেনশিয়াল ম্যাল ফাংশন লিডিং টু ডিভাইস ফেলিয়ার, যে পটেনশিয়াল ম্যাল ফাংশন লিডিং টু ডিভাইস ফেলিয়ার, মেল ফাংশন অর্থাৎ ফাংশনগুলো আছে সে ঠিক মতো কাজ করতেছে না। তারপরে সেফটি হ্যাজার্ড সাসেস ওভার হিটিং অ্যান্ড শর্ট সার্কিট, এটা গরম হচ্ছে। এই যে আমি কারণগুলো উল্লেখ করছি, ডিফেক্টিভ ব্যাটারির কারণ কী হচ্ছে, আমার গরম হয়ে যাইতেছে, শর্ট সার্কিট হচ্ছে। তারপরে ইনকারেক্ট সফটওয়্যার, নেগেটিভ ইম্প্যাক্ট অন ব্র্যান্ড রিপুটেশন অ্যান্ড কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। আমার ইফেক্টগুলো কী করতেছে, যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমের কারণে আমার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, অর্থাৎ কাস্টমার যদি ডিসস্যাটিসফ্যাকশন হয় তাহলে কিন্তু আমার এটা সেল কমে যাবে।
তাই না? এগুলো হলো ইফেক্ট। মানে ইফেক্টটা কি, যে কাস্টমার একটা ইফেক্ট আছে এবং আপনার ফোনটি ঠিকমতো কাজ করতেছে না, এবং আরেকটা আছে হলো যে সার্কিট গরম হয়, মোবাইলটা গরম হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো সব কিছু মিলেই হলো আপনার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে, যে সেলটা কমে যাবে। তো এবার অ্যাসাইন সেভারিটি র্যাঙ্কিং। এবার আমরা লুজ কানেকশনে কত দিব? 8 দিলাম। ডিফেক্টিভ ব্যাটারিতে দিলাম 9, ইনকারেক্ট সফটওয়্যারে দিলাম 7। কথাটা বুঝেন ভালো করে, এখানে কিন্তু বোঝার একটু বিষয় আছে। তারপরে আইডেন্টিফাই কজেস অফ ফেলর। তাহলে এই যে আইডেন্টিফাই লুজ কানেকশন, এটা কী করছে? হিউম্যান করছে না, মানুষে করছে না। ইকুইপমেন্ট ম্যাল ফাংশন, ইকুইপমেন্ট ঠিক মতো কাজ করে নেই। তারপর ইনএডুকেট ট্রেনিং অর অ্যাসেম্বলি ওয়ার্কার। তাহলে আইডেন্টিফাই কজ অফ ফেলর কী করছে? মানুষের যারা কাজ করে তাদের ঠিকমতো ট্রেনিং করা নাই। ট্রেনিং করা থাকলে তারা এই অ্যাসেম্বলি পয়েন্টে ভালো করে কাজ করতে পারতো। ইকুইপমেন্ট ম্যাল ফাংশন, এখানে কিন্তু হিউম্যানের 2টা আছে, আর হলো যন্ত্রের একটা আছে। ইকুইপমেন্ট ম্যাল ফাংশন অর্থাৎ যন্ত্রপাতি ঠিকমতো কাজ করতেছে না, আর হিউম্যান ইরোর ইন অ্যাসেম্বলি, মানুষ ভুল করতেছে অ্যাসেম্বলি পয়েন্টে, আর ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং অফ অ্যাসেম্বলি ওয়ার্কার, যারা অ্যাসেম্বলি করছে তাদের যথাযথ ট্রেনিং নেই। আচ্ছা, এবার অ্যাসাইন অকারেন্স র্যাঙ্কিং। অ্যাসাইন অকারেন্স কয়বার ঘটছে, এটা কিন্তু আপনার লুজ কানেকশনে আপনি নাম্বার স্কেল দিচ্ছেন, এটা কিন্তু কয়বার ঘটছে। লুজ কানেকশন ছিল কয়বার? 6বার। ডিফেক্টিভ ব্যাটারি ছিল কয়টা? ছিল 4টা। আর ইনকারেক্ট সফটওয়্যার কয়টা ছিল? 5টা। কথাটা ভালো করে বুঝেন। এবার আইডেন্টিফাই কারেন্ট কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল চেকিং ডিউরিং অ্যাসেম্বলি। আইডেন্টিফাই কী করতে হবে? কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কী করবে? চেক ডিউরিং অ্যাসেম্বলি অটোমেটেড টেস্টিং প্রসিডিওর। তারা কী করবে? কোয়ালিটি ডিপার্টমেন্ট এখানে চেক করবে, টেস্ট করবে, অটোমেটেড টেস্টিং প্রসিডিওর, অর্থাৎ সফটওয়্যার হতে পারে বা ম্যাল ফাংশন যে হতে পারে, যে ইকুইপমেন্টে, সেখানে তারা টেস্ট করে দেখতে পারে। এবার অ্যাসাইন ডিটেকশন, লুজ কানেকশন 7, ডিটেকটিভ ব্যাটারি 5 এবং ইনকারেক্ট সফটওয়্যার 6। এইগুলো যদি আমি এখন মাল্টিপ্লাই করি, দেন ক্যালকুলেট রিস্ক প্রায়োরিটি নাম্বার, আরপিএন, মানে আরতে রিস্ক, পিতে প্রায়োরিটি, এলতে নাম্বার, রিস্ক প্রায়োরিটি নাম্বার। লুজ কানেকশন ছিল কত? ওই যে আমি দিয়েছিলাম 8, দেখেন খেয়াল করেন যে 8। তারপরে আপনার 6 দিছিলাম হলো লুজ কানেকশনে, এটা কিন্তু আমি নিজে দিছিলাম, এটা কিন্তু আমি নিজে দিছি। আর এই যে 6, এটা পায়ে গেছি, তাই না? এটা কয়বার ঘটছে? 6বার ঘটছে। আর লুজ কানেকশন কয়টা? 7টা। এইভাবে কিন্তু আমি এগুলো মাল্টিপ্লাই করছি। এগুলো মাল্টিপ্লাই করে এখন আমার লুজ কানেকশন আসছে 336, ডিফেক্টিভ ব্যাটারিতে আসছে 180, আর ইনকারেক্ট সফটওয়্যার ইনস্টলেশন আসছে 210। এখন আমাকে কাজ করতে হবে হলো প্রথমে এই 336 যেটা, অর্থাৎ লুজ কানেকশনের জন্যই বেশি বিপদটা ঘটছে আর কি এই মোবাইল এন্টার মধ্যে। এটা হলো কনক্লুশন। ডিফেক্টিভ ব্যাটারিতে আছে 180, আর ইনকারেক্ট সফটওয়্যার আছে 210। তাহলে আমাকে প্রথমে কাজ করতে হবে লুজ কানেকশন নিয়ে, তারপরে কাজ করতে হবে ইনকারেক্ট সফটওয়্যার নিয়ে, তারপরে করতে হবে ডিফেক্টিভ ব্যাটারি নিয়ে। তো এগুলো নিয়ে যদি কাজ করা হয় তাহলে কী করতে হবে? তাহলে কী হবে যে আমার এই যে প্রবলেম যে অ্যারাইজ হয়েছে, যে কী কী প্রবলেম অ্যারাইজ হয়েছে, ইফেক্টিভগুলো হয়েছে যে পটেনশিয়াল ম্যাল ফাংশন ডিলিং ডিভাইস ফেলোয়ার, সেফটি হ্যাজার্ডস অর ওভার হিটিং অর শর্ট সার্কিট আর নেভিগেট ইনটু রিপিটেশন কাস্টমার, এইগুলো কিন্তু আর মানে হবে না। এগুলো আপনি দুগুলো রোধ করতে চান তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো এটাই হলো আপনার রিস্ক প্রায়োরিটি নাম্বার বা FMEA, ফেলিয়ার মেথড এফেক্টিভ অ্যানালাইসিস, যে বের করার প্রক্রিয়া। এটা পুরোটাই সহজ, কিন্তু কঠিন মনে হবে আপনার এই যে অকারেন্স, এইটা বিষয়টা, যে আপনি র্যাঙ্কিংটা কীভাবে করবেন, নাম্বারটা কীভাবে দিবেন, তারপরে কয়টা ঘুরছে আর ডিরেকশনটা কয়টা ছিল। ঠিক আছে, এইটাই হলো মেন বিষয়। যাই হোক, আশা করি আলোচনাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে, আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই নিত্য নতুন ভিডিও পেতে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।